এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। ইউক্রেনে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এরপর জানিয়ে দেব সুদানে এখনো চলছে সংঘাত, দেশ ছেড়ে পালাচ্ছেন মানুষ। এদিকে আর্মেনিয়ার এয়ারলাইনকে নিষিদ্ধ করেছে তুরস্ক। এরপর জানিয়ে দেব সিরিয়ায় তুরস্কের হামলায় আইএস প্রধান নিহত এবং জানিয়ে দিব পশ্চিম তীরে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু। সর্বশেষে জানিয়ে দিব এবার সিরিয়ায় মনোযোগ চীনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের শহরগুলোতে ধারাবাহিকভাবে হামলা শুরু করেছে রাশিয়া। 3 দিনের মধ্যে চালানো দ্বিতীয়বারের হামলায় খেরসন অঞ্চল পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে এবং এতে 34 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে সোমবার ভোর হওয়ার কিছু সময় আগে এই হামলা চালানো হয়। এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দাবি তারা রাশিয়ার ছোড়া 18টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 15টি তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিহত করেছে। ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক সামরিক প্রশাসন হামলার এই ঘটনাকে দুঃখজনক রাত ও সকাল বলে বর্ণনা করেছে। এই হামলায় 19টি বহুতল ভবন, 25টি বাড়ি, 6টি স্কুল, কয়েকটি কিন্ডার গার্ডেন ও 5টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। টেলিগ্রামে ভ্লাদিমির রোঘভ নামে একজন রাশিয়ান কর্মকর্তা বলেন, হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ডিনিপ্রোর কাছে পাবলোহর শহর। সেখানে ইউক্রেনীয় বাহিনীর সম্পদে আঘাত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো রেল অবকাঠামো এবং জ্বালানি ডিপোকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী কিছু সময়ের মধ্যে একটি বড় পাল্টা হামলা কথা জানিয়েছে, তবে সেই হামলার খবর পাওয়া যায়নি। অন্যদিকে রাজধানী কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, কিয়েভের আকাশ সীমাতেও রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এর আগে গত শুক্রবার ভোর হওয়ার কিছু আগে চালানো রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ওমানে 23 জন নিহত হয়েছিল। সুদানে এখনো চলছে সংঘাত, দেশ ছেড়ে পালাচ্ছেন মানুষ। সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরো 3 দিন বাড়ানো হয়েছে। তবে সংঘাত থামেনি। দুপক্ষের এই ক্ষমতার লড়াই থেকে প্রাণ বাঁচাতে দলে দলে দেশ ছাড়ছে মানুষ। রোববার মধ্যরাতেও সেনা ও আধা সামরিক বাহিনীর লড়াই চালিয়ে গেছে। বিমান হামলা হয়েছে, চলেছে গোলাবর্ষণও। খবর ডয়েচে ভেলের। সেনা প্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান জানিয়েছিলেন, প্রতিপক্ষ রাজি থাকলে তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান। পরে র্যাপিড সাপোর্ট ফোর্সেসের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা যুদ্ধবিরতির মেয়াদ আরো 72 ঘন্টা বাড়াতে রাজি। সেনাবাহিনীও এই প্রস্তাবে সম্মতি দেয়। সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা খার্তুমের পশ্চিমে আরএসএফ এর একটি কনভয় ধ্বংস করেছে। আরএসএফ অভিযোগ করেছে তাদের উপর গোলা নিক্ষেপ করা হচ্ছে, বিমান হামলাও চলছে। সুদানে এ নিয়ে বেশ কয়েকবার যুদ্ধবিরতি একমত হলো দুই পক্ষ, কিন্তু এরই মধ্যে উভয় পক্ষই একে অপরকে আক্রমণ চালিয়ে গেছে। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই পক্ষের এই ক্ষমতার দ্বন্দ্বে অন্তত 500 মানুষ মারা গেছেন, আহত হয়েছেন 2000-এরও বেশি মানুষ। জাতিসংঘের উদাস্ত বিষয়ক সংগঠন জানিয়েছে, সংঘাতের জেরে অন্তত 6000 মানুষ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে চলে গেছেন। প্রতিবেশী দেশ চাঁদে গেছেন 20,000 মানুষ। সুদানে 75,000 মানুষ ঘর ছাড়া, যারা সুদান ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। তাদের মধ্যে 70%ই নারী। সুদানে কিভাবে বেসামরিক শাসন ফিরিয়ে আনা হবে, মূলত তা নিয়ে দুই ক্ষমতাধর সামরিক অধিনায়কের দ্বন্দ্ব থেকে এই লড়াই চলছে। দেশটির বর্তমানে সামরিক সরকার চলে মূলত সেনা প্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বে। তার সঙ্গে উপনেতা হিসেবে রয়েছেন আরেকটি আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসের প্রধান মোহাম্মদ হামদান হেমেডেট দাগালো। বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের পরিকল্পনা অনুযায়ী এই দুটি বাহিনীকে একীভূত করার কথা, কিন্তু আরএসএফ তাদের বিলুপ্ত করার বিপক্ষে এবং এই পরিকল্পনা থামানোর জন্য নিজেদের বাহিনীকে রাস্তায় নামায়। এরপর তা সেনাবাহিনীর এবং আরএসএফ এর মধ্যে পূর্ণাঙ্গ লড়াইয়ে রূপ নিয়েছে। আর্মেনিয়ার এয়ারলাইনকে নিষিদ্ধ করেছে তুরস্ক। আর্মেনিয়ার সাশ্রয়ী মূল্যের এয়ারলাইন ফ্লাইওয়ান আর্মেনিয়ার জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে তুরস্ক। আর্মেনিয়ার আর্মেনস্প্রেস ফ্লাইওয়ানের চেয়ারম্যান আরাম আনায়ানের শনিবার এ খবর জানিয়েছে। আরাম আনায়ান জানান, আমাদের কাছে সিদ্ধান্তটি বোধগম্য নয়, কোনো কারণই আমরা খুঁজে পাচ্ছি না। তিনি বলেন, তুর্কি কর্তৃপক্ষ কোনো কারণ উল্লেখ ছাড়াই তুরস্ক দিয়ে উড্ডয়নের অনুমতি বাতিল করেছে। ফ্লাইওয়ান আর্মেনিয়া হল মোলদোভান এয়ারলাইন ফ্লাইওয়ানের একটি প্রতিষ্ঠান। 2021 সালের ডিসেম্বরে এর যাত্রা শুরু হয়। গত ফেব্রুয়ারিতে
বিবৃতিতে তারা জানায় তাদের 5টি এয়ারবাস 8টি ইউরোপিয়ান ও মধ্যপ্রাচ্যের দেশের 14টি গন্তব্যে যাবে। উল্লেখ্য 1990-এর দশক থেকে আর্মেনিয়ার সাথে তুরস্কের কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই। ওসমানীয় সাম্রাজ্যের আমলে 1915 সালে কথিত 15 লাখ লোক হত্যা নিয়ে আর্মেনিয়ার সাথে বিরোধ রয়েছে তুরস্কের। আর্মেনিয়া বলছে এটা ছিল গণহত্যা। তুরস্ক এই অভিযোগ অস্বীকার করে আসছে। তবে গত ফেব্রুয়ারিতে দুই দেশ 35 বছরের মধ্যে প্রথমবারের মতো কাছাকাছি আসে। ওই সময় ভূমিকম্পে বিধ্বস্তদের সহায়তায় এগিয়ে আসে আর্মেনিয়া। সূত্র মিডল ইস্ট মনিটর। সিরিয়ায় তুরস্কের হামলায় আইএস প্রধান নিহত। সিরিয়ায় ইসলামিক স্টেটের সন্দেহভাজন প্রধান আবু হুসেইন আল কুরাইশি নিহত হয়েছেন বলে দাবি করেছে তুরস্ক। পূর্বসূরি নিহত হওয়ার পর গত বছর তিনি ওই জঙ্গি গোষ্ঠীর দায়িত্ব নিয়েছিলেন। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয় ইসলামিক স্টেটের সন্দেহভাজন নেতাকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটি তুর্ককে এরদোগান বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT দীর্ঘদিন ধরে কোরাইশির গতিবিধির ওপর নজর রাখছিল। স্থানীয় সময় শনিবার রাতে সংস্থাটির এক অভিযানে আইএস নেতা নিহত হয়। তিনি বলেন, কোনো ভেদাভেদ ছাড়াই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। অবশ্য আইএস এখন পর্যন্ত তুরস্কের এই অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এর আগে গত বছরের নভেম্বরে আইএস তাদের নেতা আবুল আল হাসান আল হাশেমি আল কুরাইশির মৃত্যুর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র সে সময় জানায় তিনি 2022 সালের অক্টোবরের মাঝামাঝি দক্ষিণ পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে নিহত হন। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। ইসরায়েলি সেনার দাবি, সশস্ত্র সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালায় তারা। খবর রয়টার্সের। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেরিকো শহরের কাছে আকাবাদ জাবর শরণার্থী শিবিরের মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর 17 বছর বয়সী জিবরিল মোহাম্মদ কামাল আল লাদার মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গুরুতর 3 জন সহ আরও 6 জন আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, সশস্ত্র সন্দেহভাজনরা সেনাদের লক্ষ্য করে গুলি চালালে তারা পাল্টা জবাব দেয়। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় কোনো সেনা আহত হয়নি, তবে 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষে চলতি বছর নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 101-এ পৌঁছেছে। এবার সিরিয়ায় মনোযোগ চীনের। সম্প্রতি চীনের মধ্যস্থতায় দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে ইরান ও সৌদি আরব। দুই প্রভাবশালী মুসলিম রাষ্ট্রের এই ঐক্যকে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার সিরিয়া ইস্যুতে ভূমিকা রাখার চেষ্টা করছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক পরিস্থিতির এই অগ্রগতির ফলে মধ্যপ্রাচ্য শান্তির সুবাতাস বইছে। যদিও অনেকেই বলছেন, মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য খর্ব করার মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করছে চীন ও সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি জাইতুন দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলা সংঘাতের রাজনৈতিক সমাধান বের করার লক্ষ্যে চীনের এই শীর্ষস্থানীয় কূটনৈতিক দামেস্ক সফরে গেছেন। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা শানা জানিয়েছে, জাউজুন শনিবার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ